ওকে ওকে ডিয়ার স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা কি শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। ওকে, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি সবাই। ওকে, তো আমরা আজকের ক্লাসে যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব সেগুলো শেয়ার স্ক্রিনের মাধ্যমে শেয়ার করি। ওকে, তোমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছ? জি স্যার। ওকে ওকে, তাহলে একটু খেয়াল করো সবাই। আমরা মূলত চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করছিলাম, তাই না? চতুর্থ অধ্যায়ের আজকে আমরা গত ক্লাসে এমসিকিউ নিয়ে আলোচনা করছিলাম, আজকে আমরা সিকিউ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। ওকে, তো সিকিউ এর আজকে তোমার দুইটা কোশ্চেন এখানে করা হয়েছে, সাজানো হয়েছে। সেই দুইটা কোশ্চেন নিয়ে আমরা ডিসকাশন করব। এরপরে লাস্ট এই চ্যাপ্টারে আরেকটা ক্লাস হবে, সেই ক্লাসে হয়তো আরো দুইটা কোশ্চেন এখানে করা হবে, ডিসকাশন করা হবে, এবং তোমরা মোটামুটি বাসায় প্র্যাকটিস করবে। তো এই সপ্তাহের পরে মনে হয় তোমাদের সাথে আর আপাতত ক্লাস হওয়ার সম্ভাবনা নাই, কারণ তোমাদের সম্ভবত 24 বা 25 তারিখ থেকে বন্ধ হয়ে যাবে 10 দিন 11 দিনের জন্য উইন্টার ভ্যাকেশন। তো সেক্ষেত্রে মনে হয় আপাতত ইসের আগে, বন্ধের আগে সম্ভবত আর ক্লাস হওয়ার সুযোগ নাই। ওকে, তো আমরা আজকে ধরো তোমাদের এরপরে আবার খোলার পরপরই সম্ভবত পরীক্ষা, সেটা 10 অথবা 11 তারিখ থেকে সম্ভবত এটা শুরু হবে। হ্যাঁ, সবই সম্ভবত বলছে এই কারণে যে এটা আসলে এক্স্যাক্টলি এখনো আমরা ডেটটা করা হয় না, যে কবে হবে এটা। তো সে কারণেই বলছি। তো তোমাদের 1 থেকে 3 নম্বর চ্যাপ্টার পর্যন্ত সম্ভবত সিলেবাসে থাকবে, এবং তোমরা সেইভাবে নিজেদেরকে প্রিপেয়ার করো পরীক্ষার জন্য, ঠিক আছে? ওকে স্যার, আমাদের রুটিনটা কবে দেওয়া হবে? এটা পেয়ে যাবে, সবই তো এখন ওয়েবসাইটে, অনলাইনে অথবা ফেসবুক গ্রুপে। হ্যাঁ, তোমাদের এটা জানাই দেওয়া হবে। আমরা জানার সাথে সাথে মনে করো তোমরা এটা পেয়ে যাবে, এটা কোনো সমস্যা নেই। তোমরা একটু অ্যাক্টিভ থাকবা ফেসবুক গ্রুপে অথবা অনলাইন একটু ভিজিট করবা, তাহলে তোমরা এটা অটো জানতে পারবে, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। তবে এটা আমার মনে হয় বন্ধের আগে এটা হয়ে যাবে রুটিনটা। ওকে, তো এটা নিয়ে টেনশনের কিছু নেই। আর তোমরা যারা এখনো চ্যাট বক্সে করো নাই, তোমাদের অ্যাটেন্ডেন্সটা দেওয়া নাই, তোমরা অ্যাটেন্ডেন্সটা দিয়ে ফেলো। হ্যাঁ, নাম এবং রোল নাম্বারটা দিবে। আর আগেই বলেছিলাম যে একই স্টুডেন্ট দুইবার দেওয়ার দরকার নেই। কেউ যদি আউট হয়ে যাও, অর্থাৎ কোনো কারণে দেখা গেল যে লাইন বিচ্ছিন্ন হয়ে গেছে, তুমি আবার জয়েন করছো, সেক্ষেত্রে আবার দেওয়ার প্রয়োজন নেই। হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত আমার লাইনটা বিচ্ছিন্ন না হবে ততক্ষণ পর্যন্ত ওইটা থেকে যাবে, ওইটার চ্যাট বক্সে থেকে যাবে। সো এটা নিয়ে প্রবলেম নেই কোনো, ঠিক আছে? তো এটা মাথায় রেখো তোমরা। তো ডিয়ার স্টুডেন্ট, চলে যাওয়া যাক। আজকে ক্লাসে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা আমরা শুরু করি। ওকে, তো আজকে আমরা আগেই বলেছি যে চতুর্থ অধ্যায় নিয়ে আমরা আলোচনা করছি অলরেডি। আজকে চতুর্থ না পঞ্চম ক্লাস, সম্ভবত এই অধ্যায়ের পঞ্চম ক্লাস মেবি। ওকে, তো আজকের ক্লাসে আমরা মূলত আলোচনা করব সৃজনশীল প্রশ্ন নিয়ে, এবং এটা নমুনা আনসারটা কিভাবে আমরা লিখতে পারি বা কিভাবে লিখবো, সেটার নমুনা আনসারও এখানে দেওয়া আছে। সেই বিষয়গুলো নিয়ে বেসিক্যালি আমরা ডিসকাশন করব। ওকে, তো একটু খেয়াল করো তোমরা, আমরা এখানে একটা দিয়েছি, দেখো। মানে সিকিউটা, কোশ্চেনটা হচ্ছে, একটা উদ্দীপকটা হচ্ছে পুরোটাই হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল টার্ম। একটু খেয়াল করে দেখো, এই উদ্দীপকটা হচ্ছে, সবাই খুব মনোযোগ দিয়ে শুনতে হবে কিন্তু, কারণ এই চ্যাপ্টার থেকে কিন্তু কোশ্চেন সবসময় আসে, ঠিক আছে? পরীক্ষাতে ফাইনালে কিন্তু সবসময় এটা থেকে আসে। এটা খেয়াল রাখবেন, এখান থেকে ম্যাথ আসে, আবার নর্মালিও আসতে পারে। তো সে কারণে আমাদের এই চ্যাপ্টারকে খুবই গুরুত্ব দিতে হবে। ওকে, তো আমরা এখন যে সিকিউটা নিয়ে আলোচনা করব, খুব মনোযোগ দিয়ে তোমরা এটা বোঝার চেষ্টা করবে। যদি বুঝতে প্রবলেম হয় তাহলে অবশ্যই তোমরা কোশ্চেন করবে, আমি আবার ট্রাই করব সেই জিনিসগুলো তোমাদেরকে বুঝাই দেওয়ার। ওকে, তো ডিয়ার স্টুডেন্ট, লেটস মুভ, আমরা এটা নিয়ে আলোচনা শুরু করি। তো প্রথমে দেখো নাম্বার 1। হ্যাঁ, প্রথম সিকিউটা আমরা দেখি কি বলতে চাইছে উদ্দীপকে। এখানে বলা হচ্ছে যে এম ও এন, হ্যাঁ, এম ও এন দুটি দেশের বিভিন্ন তথ্য উপস্থাপন করা হচ্ছে। ওকে, এম এবং এন দুটি দেশ, এই দুটি দেশের কিছু তথ্য তোমাদের সামনে আমরা উপস্থাপন করছি। দেখো একটু খেয়াল করে, এই তথ্য মানে এটা মূলত উদ্দীপকে বলা হচ্ছে আর কি। তো বলা হচ্ছে কি, দেখো তথ্যের বিবরণ, কি কি ধরনের তথ্য আছে। এম দেশ এবং এন দেশ, দুইটা দেশ,
এবং এখানে যে ইনফরমেশন গুলো দেওয়া আছে এটা মূলত কোটি ডলার, অর্থাৎ এত কোটি ডলার হিসেবে এটা কাউন্ট করা হবে। মানে পুরো ফিগারটা আমরা দিই নাই, যেমন 2000 মানে 2000 যেটা আছে, এই 2000 মানে হচ্ছে 2000 কোটি ডলার। ওকে, এইভাবে আমাদেরকে এটা বুঝতে হবে। ওকে, তাহলে মোট ভোগ ব্যয় দেখো এখানে খেয়াল করো, মোট ভোগ ব্যয় কনজাম্পশন কস্ট, হ্যাঁ, কত টাকা আছে, এম দেশের আছে 2000 কোটি ডলার, এন্ড এন দেশে আছে 4000 কোটি ডলার। ওকে, এরপরে হচ্ছে বিনিয়োগ ব্যয়, দ্যাট মিনস ইনভেস্টমেন্ট কস্ট। ওকে, তো ইনভেস্টমেন্ট কস্ট দেয়া আছে কত, 6000, এন দেশের দেয়া আছে 8000। গভর্নমেন্ট কস্ট, সরকারি ব্যয়, তোমার এম দেশের দেয়া আছে 10,000 কোটি ডলার, এন দেশের দেয়া আছে 6,000 কোটি ডলার। মোট রপ্তানি 4,000 কোটি ডলার এন দেশের হচ্ছে 4,000 কোটি ডলার, সেম আর কি রপ্তানি যে ব্যয় সেটা। এরপরে মোট আমদানি হচ্ছে 800 এবং 600, একটু খেয়াল করো, এম দেশের 800 এবং হচ্ছে এন দেশের 600 কোটি ডলার। ওকে, দেন এরপরে দেখো অবচয় বা মূলধন জনিত ব্যয় হচ্ছে 200 কোটি ডলার, দুই দেশে সেম 200 কোটি ডলার, এম এবং এন দেশে। এবং লাস্ট ওয়ান যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে পপুলেশন, জনসংখ্যা হচ্ছে উভয় দেশে হচ্ছে 4 কোটি করে। তো এই হচ্ছে ইনফরমেশন আমাদের দেওয়া আছে। তো এখান থেকে আমাদের কয়েকটা কোশ্চেনের আনসার আমাদেরকে বের করতে হবে। সেটা কিভাবে বের করবে একটু খেয়াল করে দেখো, কি কি কোশ্চেনের আনসার আমাদেরকে তৈরি করতে হবে। প্রথম কোশ্চেনটা হচ্ছে জাতীয় আয় কি, জাতীয় আয় কাকে বলে। সেকেন্ড কোশ্চেন হচ্ছে প্রবাসীদের উপার্জিত অর্থ জিডিপিতে অন্তর্ভুক্ত হয় না কেন, ব্যাখ্যা করো। গ নম্বর কোশ্চেন হচ্ছে উদ্দীপকে উল্লেখিত এম দেশের নির্যাতীয় উৎপাদন নির্ণয় করো। ঘ নম্বর এম ও এন দেশের মধ্যে কোন দেশের জনগণের জীবনযাত্রার মান ভালো তা মূল্যায়ন করো। তাহলে দেখো এখানে যে 4টা কোশ্চেন, এই 4টা কোশ্চেনের প্রথম 2টা কোশ্চেনের আনসারটা আমরা মোটামুটি ভাবে বই থেকে হুবহু পেয়ে যাব। আমরা যে টেক্সট বই পড়েছি, টেক্সট বইয়ের মধ্যে যে টপিকগুলো নিয়ে আমরা আলোচনা করেছি, সেখান থেকে তোমরা মোটামুটি ভাবে তোমরা সেটা করতে পারবে, বের করতে পারবে, আনসারটা ডাইরেক্টলি বলা যায়। ঠিক আছে, তো কিন্তু গ এবং ঘ নম্বর কোশ্চেনের আনসারটা কিন্তু আমরা ডাইরেক্ট পাবো না। এখানে তোমার এটা আমাদের কি করতে হবে, টেক্সট বই সম্পর্কে যদি আমাদের আইডিয়া না থাকে, ধারণা না থাকে, তাহলে কিন্তু আমরা এই 2টা কোশ্চেনের আনসার কিন্তু আমরা দিতে পারবো না। তো সেই জন্য আমাদেরকে অবশ্যই টেক্সট বই সম্পর্কে কি করতে হবে, ধারণা থাকতে হবে, টপিকগুলো সম্পর্কে ধারণা থাকতে হবে, তাহলেই কিন্তু আমরা এই 2টা কোশ্চেনের আনসার খুব ইজিলি কিন্তু আমরা দিতে পারবো ইনশাআল্লাহ। ওকে, তো ডিয়ার স্টুডেন্ট, চলো আমরা তাহলে এই কোশ্চেনগুলোর আনসারটা কি হবে সেটা আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করি। ওকে, নেক্সট স্লাইডে আমরা যাই। তাহলে দেখো এখানে সমাধানটা কিভাবে আমরা দিচ্ছি সেটা একটু তোমরা বুঝে নাও, তাহলে দেখলেই তুমি বুঝতে পারবা। নাম্বার ক নম্বর কোশ্চেনটা ছিল জাতীয় আয় বলতে কি বুঝি আমরা, জাতীয় আয় কাকে বলে, জাতীয় আয় কি। তো দেখো একটু খেয়াল করে কি বলছে এখানে, অ্যাকর্ডিং টু বই আমরা তো মোটামুটি জানি, তারপর আমরা বইয়ের ভাষায় কি বলছে সেটা একটু দেখে নাও। কোন একটি নির্দিষ্ট সময়ে, সাধারণত 1 বছরে, কোন দেশের সকল জনগণ তাদের প্রাকৃতিক সম্পদ, শ্রম ও মূলধন ব্যবহার করে যে পরিমাণ চূড়ান্ত পণ্য ও সেবা সামগ্রী উৎপাদন করে তার বাজার মূল্যকে জাতীয় আয় বলে। নিশ্চয় বুঝতে পারছো তোমরা। তো ডিয়ার স্টুডেন্ট একটু খেয়াল করো কি বলছে, কোন একটি নির্দিষ্ট সময়ে, সাধারণত 1 বছরে, কোন দেশের সকল জনগণ তাদের প্রাকৃতিক সম্পদ, শ্রম, মূলধন ব্যবহার করে যে পরিমাণ চূড়ান্ত পণ্য ও সেবা সামগ্রী উৎপাদন করে তার বাজার মূল্যকে জাতীয় আয় বলে। এখানে কিন্তু একটা জিনিস কিন্তু আমার মনে হয় একটু ওভারলুক করা হয়ে গেছে, সেটা হচ্ছে যে কোন একটা দেশের 1 বছরে কোন দেশের সকল জনগণ, তবে এই সকল জনগণ শব্দটার মধ্যে কিন্তু এটা ইনক্লুড হয়ে আছে। আমি যে জিনিসটা মিন করছি বা যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে, বলছে যে কোন দেশের সকল জনগণ, দ্যাট মিনস যারা দেশের অভ্যন্তরে অবস্থান করে, যারা বিদেশেও অবস্থান করে, অর্থাৎ দেশের ভিতরে যারা বসবাস করে অথবা দেশের বাইরেও বসবাস করে, তো উভয় ধরনের জনগণের যে আয়, সেই আয়টা কিন্তু জাতীয় আয়ের অন্তর্ভুক্ত হবে। আর জিডিপির ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে কি, নিশ্চয় মনে আছে তোমাদের, জিডিপির ক্ষেত্রে হবে শুধুমাত্র দেশের অভ্যন্তরে যে সমস্ত জনগণ
অবস্থান করে দেশের অভ্যন্তরে, এটা খেয়াল রাখতে হবে যে আমাদের যে ৫৬,০০০ বর্গ মাইলের যে বাংলাদেশ, সেই বাংলাদেশের অভ্যন্তরে তোমার অবস্থান করে এবং তাদের উৎপাদনকৃত যে সমস্ত পণ্য বা সেবা সামগ্রী তার যে আর্থিক মূল্য সেটা হচ্ছে জিডিপি। কিন্তু আমাদের দেশের জনগণ, আমাদের দেশের নাগরিক কিন্তু তারা বিদেশে অবস্থান করছে, কিন্তু বিদেশে অবস্থান করা অবস্থায় তারা কিন্তু সেখানেও ইনকাম করছে। যে ইনকাম, তাদের সেই ইনকামটাও কিন্তু আমাদের যে জাতীয় অর্থনীতি সেটার সাথে কিন্তু কি হবে, ইনক্লুডেড হবে। অর্থাৎ তারা যে রেমিটেন্স পাবে সেই রেমিটেন্সটা কিন্তু আমাদের জাতীয় আয়ের এটা অন্তর্ভুক্ত হবে। তো আমি সেটাই বোঝাতে চাচ্ছিলাম, বাট এখানে আমাদের একটা কথা বলছে, শব্দ বলছে, সেটা হচ্ছে সকল জনগণ। এই সকল জনগণ মানে কিন্তু অলরেডি আমাদের প্রবাসী যারা বাংলাদেশে আছেন, যারা বিদেশে অবস্থান করছেন, তাদের ইনকামটাও কিন্তু এর মধ্যে ইনক্লুডেড। এই কথাটা আমাদের একটু মাথায় রাখতে হবে। ওকে ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে যে কোনো একটা নির্দিষ্ট সময়, দ্যাট মিনস 1 ইয়ারের মধ্যে তাদের যে প্রাকৃতিক, আমাদের দেশের যে জনগণ, তারা তাদের যে প্রাকৃতিক সম্পদ, শ্রম, মূলধন ইত্যাদি ব্যবহার করে যে পরিমাণ চূড়ান্ত পণ্য বা সেবা সামগ্রী উৎপাদন করে, তার বাজার মূল্যকেই বেসিক্যালি কি বলে, জাতীয় আয় বলা হয়ে থাকে। ওকে, তোমরা নিশ্চয়ই কি বুঝতে পারছো এটা? তোমরা কি ক্লিয়ার এটা? রেস্টুরেন্ট, তোমরা কি বুঝতে পারছো জাতীয় আয় কাকে বলে? এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? হ্যাঁ সেলিন, কারো কোনো কোশ্চেন আছে? নো স্যার, ওকে, এখনো নেই। আচ্ছা ঠিক আছে, ফাইন। তো আমরা তাহলে সামনে অগ্রসর হই, আমরা সেকেন্ড কোশ্চেনে চলে আছি। সেকেন্ড কোশ্চেনটা কি ছিল? কোশ্চেনটা আমরা একটু দেখে নিই আগে, তারপরে আমরা আনসারটা দেখবো। কোশ্চেনটা হচ্ছে যে প্রবাসীদের উপার্জিত অর্থ জিডিপিতে অন্তর্ভুক্ত হয় না কেন? প্রবাসীদের উপার্জিত অর্থ জিডিপিতে অন্তর্ভুক্ত হয় না, জিএনপিতে কিন্তু অন্তর্ভুক্ত হবে, যেটা আমরা একটু আগে শিখলাম। জিডিপিতে অন্তর্ভুক্ত হবে না, কিন্তু জিএনপিতে অন্তর্ভুক্ত হবে প্রবাসীদের ইনকাম। কেন হবে না সেটা আমাদেরকে ব্যাখ্যা করতে বলছে। ওকে, তো ডিয়ার স্টুডেন্ট, আমরা সেই জিনিসটা একটু এক্সপ্লেন করি। এটা কিন্তু আমরা এই যে পাঠ্যপুস্তক সম্পর্কে ধারণা না থাকলে কিন্তু আমরা এটার আনসারটা দিতে পারবো না। দেখো এখানে কি বলছে, একটু খেয়াল করে দেখো। দেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে এক বছরে যেসব পণ্য সামগ্রী ও সেবাকর্ম উৎপন্ন হয় তার আর্থিক মূল্যকেই জিডিপি বা মোট জাতীয় উৎপাদন বলে। প্রবাসীরা দেশের বাইরে অবস্থান করায় তাদের উপার্জিত অর্থ জিডিপিতে অন্তর্ভুক্ত হয় না। জিডিপিতে দেশের অভ্যন্তরে দেশি ও বিদেশি উভয়ের উৎপাদন বা আয় অন্তর্ভুক্ত থাকে। অর্থাৎ প্রবাসীরা দেশের নাগরিক হলেও তাদের আয় অন্তর্ভুক্ত হয় না, কারণ জিডিপিতে শুধু দেশের সীমারেখার ভিতরে যে মোট উৎপাদন থাকে সেটাই মূলত আমরা গণ্য করি। তো ডিয়ার স্টুডেন্ট, মূল বিষয়টা হচ্ছে একটু খেয়াল করে দেখো, দেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে এক বছরে যে সকল পণ্য সামগ্রী বা সেবাকর্ম উৎপন্ন হয় তার আর্থিক মূল্যকে আমরা মূলত জিডিপি বলে থাকি। অর্থাৎ দেশের অভ্যন্তরে হতে হবে, কিন্তু এটা খেয়াল রাখতে হবে, দেশের অভ্যন্তরে নির্দিষ্ট ভৌগোলিক সীমারেখার মধ্যে যে সমস্ত আমাদের দেশীয় নাগরিক প্লাস বিদেশি নাগরিক, অর্থাৎ আমাদের দেশের নাগরিক না কিন্তু আমাদের দেশে থেকে তারা উৎপাদন করছে, তাদের ইনকামটাও কিন্তু আমাদের এই জিডিপিতে অন্তর্ভুক্ত হবে। ক্লিয়ার? ওকে, তো এই কারণেই বলা হচ্ছে যে আমাদের দেশের নাগরিক কিন্তু বিদেশে তারা অবস্থান করে, অর্থাৎ প্রবাসী যারা, তাদের ইনকামটা কিন্তু আমাদের ইসের মধ্যে অন্তর্ভুক্ত হবে না। এই কথাটা কিন্তু আমাদের একটু খেয়াল রাখতে হবে। তো ওকে ডিয়ার স্টুডেন্ট, এর পরে যে বিষয়টা আসছে সেটা হচ্ছে থার্ড কোশ্চেনটা একটু খেয়াল করো। থার্ড কোশ্চেনটা হচ্ছে যে উদ্দীপকে উল্লেখিত এম দেশের নির্জাতীয় উৎপাদন নির্ণয় করো। অর্থাৎ জিডিপি নির্ণয় করতে নির্জাতীয় উৎপাদন, হ্যাঁ, উৎপাদন এম দেশের নির্জাতীয় উৎপাদন নির্ণয় করতে বলছে। তো নির্জাতীয় উৎপাদন আমরা কিভাবে নির্ণয় করবো দেখো একটু খেয়াল করে। নির্জাতীয় উৎপাদন বা এনএনপি সমান হচ্ছে জিএনপি মাইনাস ডিসি। দেখো জিএনপি মাইনাস ডিসি, জিএনপি সমান সমান হচ্ছে দেখো সি প্লাস আই প্লাস জি এক্স মাইনাস এম, সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম, অর্থাৎ এটা হচ্ছে আমাদের জিএনপির ফর্মুলা। তো এখন এখানে দেখো ইনফরমেশন যেটা দেওয়া আছে, আমরা সি সমান 2000 কোটি ডলার, তারপরে ইনভেস্টমেন্ট সমান আই সমান 6000 কোটি ডলার, গভর্নমেন্ট কস্ট 10,000 কোটি ডলার, এক্স সমান 8000, এম সমান 800, ডিসি সমান হচ্ছে 200। তো এই ইনফরমেশন গুলো কিন্তু আমাদের কোশ্চেনের মধ্যে দেওয়া আছে। তো এখন আমরা ফর্মুলাতে এই ইনফরমেশন গুলো অ্যাপ্লাই করব। দেখো একটু খেয়াল করে, তো আমাদের বের করতে হবে বেসিক্যালি নেট জাতীয় উৎপাদন,
তাই না? নেট জাতীয় উৎপাদন। তাহলে নেট জাতীয় উৎপাদন বলতে এনএনপি বোঝানো হচ্ছে। তাহলে এনএনপিটা হবে কিভাবে? জিএনপি থেকে যখন আমাদের ডিপ্রিসিয়েশন কস্ট আমরা মাইনাস করব তখনই যেটা পাবো সেটাই হচ্ছে বেসিক্যালি তোমার কি বলে এনএনপি। ওকে ডিয়ার স্টুডেন্ট, তাহলে মূল বিষয়টা হচ্ছে দেখো 2000 দেখো 2000 প্লাস 6000 প্লাস 1000। তো 2000 মানে হচ্ছে কি 2000 হচ্ছে কি এখানে 2000 হচ্ছে কনজাম্পশন কস্ট, ইনভেস্টমেন্ট কস্ট হচ্ছে 6000, গভর্নমেন্ট কস্ট হচ্ছে 10,000 কোটি ডলার। তো এই তিনটা আমরা যোগ করব আর সাথে হচ্ছে প্লাস হবে কি এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট। দিয়েছিল না 7 তারিখে 11টা বাজে পরীক্ষা হবে, ওইখানে তো রুটিন দেওয়া আছে ইংরেজির ইউনিট 1 2। স্যার আসছে স্যার। তোমরা শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। স্যার জি স্যার। আসলে আমার ইন্টারনেটের প্রবলেম হয়ে গেছিল, যে কারণে সমস্যা, আমি হঠাৎ করে হারিয়ে গেলাম অনেকক্ষণ পরে, যে আবার মোবাইল হটস্পটের সাথে অ্যাড করে তারপরে ওয়াইফাইটা এখনো খুব দুর্বল দেখাচ্ছে। এনিহাউ তো আসলে স্যার আমাদের কি আবার প্রেজেন্ট দিতে হবে? না, প্রেজেন্ট দিয়েই দিছো, সমস্যা নাই, ওটা থাকবে, ওটা অলরেডি সেভ হচ্ছে। কিন্তু আমার একটা প্রবলেম হয়ে গেল, সেটা হচ্ছে যে ওটা তো বিচ্ছিন্ন হতে এখন ক্লাসের যে ইয়েটা এটা আসলে এখন অ্যাড করাটা একটা ঝামেলা হয়ে যাবে। এটা একটা প্রবলেম হয়ে যাবে। এখন দেখা যাক কি করা যায়। ওকে, তো আমরা তাহলে আবার ইয়ে করি। আমরা এখানে ছিলাম, তো স্ক্রিন তো দেখতে পাচ্ছ না? জি স্যার। আমরা কি আবার রোল নাম্বারটা দিব? না না, অ্যাটেন্ডেন্স আর দেওয়ার দরকার নেই, অ্যাটেন্ডেন্স তো আছেই ওইটা, তারপরেও আবার দিয়ে দেওয়া দরকার। এটা দুইটা আলাদা আলাদা সেভ হবে, সমস্যা নেই। দেখা যাক ওইটা অ্যাড করা যায় কিনা এডিট করে। ওকে, তো আমরা ইয়ে করি, একটু খেয়াল করে সবাই। যেটা বলছিলাম আমরা, আমাদের যে কোশ্চেনটা আছে দেখো, সেটা হচ্ছে, এটা কি তোমরা বুঝতে পারছো? এটা কোশ্চেনটা তো বুঝতে পারছো, এখন আনসারটা কিভাবে হবে সেটা দেখো, যে এখানে দেওয়া আছে তোমার এনএনপি। এখন এনএনপি সমান আমাদেরকে বের করবো আমরা, তার আগে প্রথমে জিএনপি বের করে নিতে হবে। জিএনপির তো ফর্মুলা নিশ্চয়ই মনে আছে, সি প্লাস আই প্লাস জি প্লাস হচ্ছে এক্স মাইনাস এম। এখানে সি হচ্ছে কনজাম্পশন কস্ট, যেটা হচ্ছে 2000, ইনভেস্টমেন্ট কস্ট হচ্ছে $6,000, জি হচ্ছে তোমার গভর্নমেন্ট কস্ট $10,000, এক্স হচ্ছে তোমার এক্সপোর্ট $4,000। স্যার আমাদের 7 তারিখে যে এক্সাম হওয়ার কথা ছিল ওটা একটু বললে ভালো হতো। কোন 7 তারিখে এক্সাম হওয়ার কথা? স্যার জানুয়ারি মাসে 7 তারিখে ট্রায়াল এক্সাম হওয়ার কথা। হ্যাঁ, সেটা কি ডেট দিয়ে দিছে? জি স্যার, ওয়েবসাইটে আমাদের নোটিশ দিয়েছে। ওয়েবসাইটে তো স্যার নোটিশ দেওয়া হয়েছে 7 তারিখে এক্সাম। 7 তারিখে স্যার নোটিশ দেওয়ার পরে না স্যার নোটিশটা রিমুভ করা হয়েছে। তাই? নোটিশটা নাই এখন? না স্যার। আচ্ছা, তাহলে নতুন করে আবার নোটিশ দেবে। হ্যাঁ, 7 তারিখের বিষয়টা আমি শিওর না, আমি 10 তারিখের পরে এটা ইয়ে করছিলাম যে হয়তো 10 তারিখের পরে হবে। তো যা এনিহাউ, তো যদি নোটিশটা আসে সমস্যা নেই, তবে ট্রায়াল যেটা হবে বলতে, যে তোমাদের পরীক্ষা নেওয়ার আগে তোমাদেরকে হয়তো ট্রায়াল করে দেখা হবে যে তোমরা বুঝতেছো কিনা, সিস্টেমে তোমরা ইয়ে আছে কিনা, যেহেতু তোমাদের জন্য প্রথম পরীক্ষা, এটা একটা লার্নিং প্রক্রিয়া আর কি তোমাদের জন্য, ঠিক আছে? তো এই জন্য বেসিক্যালি এটা একটু ট্রায়াল দিয়ে নেওয়া হবে। তো এটা আর তারপরে ফাইনালি তোমাদের ওই বিষয় হবে, সেক্ষেত্রে যে তোমাদের সবারই ইমেল অ্যাড্রেস লাগবে, এবং সেখানে গুগল ড্রাইভের মাধ্যমে তোমাদের কোশ্চেন দেওয়া হবে, এবং সেখানে তোমরা ওই কোশ্চেনগুলো ইনস্ট্যান্টলি আনসার করতে হবে আর কি, নির্দিষ্ট সময় দেওয়া থাকবে ওই সময়ের মধ্যে, এবং সাবমিট করতে হবে। সাবমিট করলে তোমরা ওকে, আর তারপরে আমরা এটা ইসের মাধ্যমেই ইয়ে করে রেজাল্ট দিয়ে দিতে পারবো খুবই শর্ট টাইমের মধ্যে, ঠিক আছে? এটাই হচ্ছে বেসিক্যালি সিস্টেম। গুগল ড্রাইভে কোশ্চেন দেওয়া থাকবে, গুগলে আর কি কোশ্চেন দেওয়া থাকবে, এবং সেই কোশ্চেনগুলো তোমরা একটা নির্দিষ্ট সময়ে শুধু ওপেন করতে পারবে, এবং ওই নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হবে, করে সেটা সাবমিট করতে হবে আর কি। এবং তাহলে সেটা সাবমিট করার সাথে সাথে এটা আমাদের ইসে চলে আসবে, আসার পরে আমরা ওটা এটাও এই ইসের মাধ্যমে আমরা এটা দেখব, খাতা দেখে ফেলবো, দেখে ফেলে দেখা যাচ্ছে যে তোমাদের রেজাল্টটাও খুব দ্রুত দিয়ে দিতে পারবো, ঠিক আছে? এই হচ্ছে সিস্টেম, এটা জটিল কিছু না, তবে প্রত্যেকের ইমেল অ্যাড্রেস লাগবে, যেখানে তোমাদের ইমেল অ্যাড্রেসে হয়তো ইয়ে দিয়ে দেওয়া হবে আর কি, কোশ্চেনটা চলে যাবে মেবি, যা হোক আরো জানাই দেওয়া হবে। হ্যাঁ, বিস্তারিত জানাই দেওয়া হবে। এখনো বিষয়গুলো নিয়ে আমাদের কোনো মিটিং হয়নি এখনো পর্যন্ত, দেখা যাক যদি হয় তাহলে আমি আপডেটটা তোমাদেরকে দিতে পারবো। ওকে, এনিহাউ, তো একটু দেখো, আমরা যেটা বলছিলাম আমাদের আজকের আলোচনাটা আগে শেষ করি, তারপরে সময় থাকলে আমরা সেটা ইনশাল্লাহ ইয়ে করব, সামনে আলোচনা করবো ইনশাল্লাহ। ওকে, তো এই হচ্ছে অবস্থা। দেখো তাহলে 4000 মাইনাস হচ্ছে 800, এটা হচ্ছে এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট, আর
আর সবশেষে দেখো লেখা আছে সেটা হচ্ছে ডিসি। ডিসি মানে হচ্ছে ডিপ্রিসিয়েশন কস্ট। এই ডিপ্রিসিয়েশন কস্টটা বাদ দিলেই কিন্তু আমরা যেটা পাবো সেটাই হচ্ছে বেসিক্যালি আমাদের কি, সেটা হচ্ছে এনএনপি মানে নেট ন্যাশনাল প্রোডাক্ট। ওকে, তো এই হচ্ছে বেসিক্যালি আমাদের ইয়ে। আর এর পরের যে ইয়েটা দেখো, ঘ নম্বর কোশ্চেন, যেটা ঘ নম্বর কোশ্চেনে কি ছিল কোশ্চেনটা সেটা আমরা একটু জেনে নিই। সেটা হচ্ছে দেখো, এম এবং এন দেশের মধ্যে কোন দেশের জনগণের জীবনযাত্রার মান ভালো তা মূল্যায়ন করো। এখন এই জীবনযাত্রার মান যদি আমাদেরকে বের করতে হয় তাহলে কি করতে হবে, তাহলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে দুই দেশের যে এনএনপি সরি পার ক্যাপিটা ইনকাম, এটা আমাদেরকে বের করতে হবে। তারপরে সেটা আমরা কম্পেয়ার করে দেখবো যে কোন দেশের জীবনযাত্রার মান আসলে ভালো। তাহলে আলটিমেট গোল হচ্ছে আমাদের কি করতে হবে, পার ক্যাপিটা ইনকাম আমাদেরকে বের করতে হবে। তো ওকে ডিয়ার স্টুডেন্ট, চলো যাই আমরা সেই পার ক্যাপিটা ইনকাম বের করার মাধ্যমে আমরা কি করব, নেট জাতীয় উৎপাদন কিভাবে বের করতে, সরি মাথাপিছু আয় কিভাবে বের করতে হয় সেটা আমরা বের করব। ওকে, দেখো যে কোন দেশের মানুষের জীবনযাত্রার মান নির্ভর করে সে দেশের মানুষের মাথাপিছু আয়ের উপর। দেখো পার ক্যাপিটা ইনকাম একটু আগে আমি যেটা বললাম। তো এখন আমরা দুইটা দেশ যেহেতু এম এবং এন, এই দুইটা দেশের মধ্যে আমরা মাথাপিছু আয় তুলনা করে আমরা বুঝতে পারবো যে কোন দেশের অবস্থা ভালো। তো দেখো মাথাপিছু আয় সমান হচ্ছে মোট জাতীয় আয়, নিচে হচ্ছে মোট জনসংখ্যা, মোট জনসংখ্যা দ্বারা ভাগ দিতে হবে। তাহলে উপরে দেখো এম দেশের মাথাপিছু আয় 2000 মাইনাস প্লাস 6000 প্লাস 1000 প্লাস হচ্ছে 1000 না তো 10,000, সরি 4000 মাইনাস 800। তাহলে দেখো এখন এটাকে আমরা ভাগ দেবো কত দিয়ে, মনে আছে তোমাদের কত দিয়ে ভাগ দিতে হবে? এখানে 4000 মানে তোমার 4 কোটি সম্ভবত মনে আছে, উপরের সবগুলো কিন্তু এত হাজার কোটি। তো সেটাকে আমরা ওই যে আমাদের মাথাপিছু আয় সরি জনসংখ্যা ছিল টোটাল সম্ভবত 4 কোটি। এখন এই 4 কোটিকে বেসিক্যালি আমরা 4 দিয়ে ভাগ দিচ্ছি, কেন ওই যে ওখানে কিন্তু এটা 1000 কোটি। তো 1000 কোটিকে যখন আমরা ইয়ে করব তখন আমাদেরকে 4 দিয়ে ভাগ দিতে হবে আলটিমেটলি, সেই কারণে আমাদের ইয়েটা আসছে। তাহলে দেখো এম দেশের ডলার আসছে কত ডলার আসছে মাথাপিছু আয়, $5300। আর এন দেশের ক্ষেত্রে দেখো এন দেশের কিন্তু আমাদেরটা বের করতে হবে, ইয়েটা যদিও আমরা আগে বের করছিলাম এম দেশের, আবার এটা বের করে দেখানো হয়েছে। আর এন দেশেরটা ঠিক একইভাবে দেখো জাতীয় আয় ভাগ হচ্ছে মোট জনসংখ্যা, জাতীয় আয় তো আগে বের করা হয় না এন দেশের, তো এন দেশেরটা বের করা হচ্ছে। দেখো যে ওখানকার যে ইনফরমেশন গুলো আছে, বারবার আসলে আমরা হারিয়ে যাচ্ছি ইন্টারনেট এত ডিস্টার্ব করলে আসলে প্রবলেম। আচ্ছা যাই হোক, আমি আবার শেয়ার করি। হ্যাঁ, তো এখন যেটা আমরা আসছিলাম সেটা হচ্ছে দেখো, তাহলে এন দেশের জাতীয় আয় মাথাপিছু আয় আমরা পেলাম ওই যে 4 কোটি, যেহেতু উভয় দেশের জনসংখ্যা সেখানে আমরা এটা দ্বারা ভাগ দিয়ে $5350। তাহলে এখন দেখো তো দুই দেশে এম দেশের মাথাপিছু আয় $5300 আর এন দেশের মাথাপিছু আয় হচ্ছে $5300। তাহলে দুই দেশের মধ্যে মাথাপিছু আয় কোন দেশের ভালো? অবশ্যই এন দেশের। তাহলে সেক্ষেত্রে অবশ্যই এন দেশের ইয়েটা কি বলে, দেশের আর্থিক অবস্থা নিঃসন্দেহে এন দেশের তুলনায় ভালো। তাহলে দেখা যাচ্ছে দেখো এখানে বলছে যেটা, যে এন দেশের মানুষের মাথাপিছু আয় এম দেশের মানুষের মাথাপিছু আয় থেকে বেশি, তাই বলা যায় এম এবং এন দেশের মধ্যে এন দেশের মানুষের জীবনযাত্রার মান অপেক্ষাকৃত ভালো। তো ডিয়ার স্টুডেন্ট, এই হচ্ছে বেসিক্যালি আমাদের আনসার। এবার আমরা 2 নম্বর আরেকটা সিকিউ আসছে, আরেকটা সিকিউ, এটা আমরা একটু আলোচনা করি সংক্ষেপে, যদিও আসলে সময় হাতে কম আছে, কারণ দেখা যাচ্ছে যে টোটাল ডিউরেশনটা কিন্তু কমে গেছে, মাঝখানে আমাদের সময়টা ইয়ে করে ফেলছে ইন্টারনেটের প্রবলেমের কারণে। এনিহাও তারপর আমরা এটা ইনশাআল্লাহ শেষ করব। দেখো 2014 এবং 2015 সালের একটি দেশের তথ্যসমূহ নিম্নরূপ। দেখো এখানে খেয়াল করে দুইটা দেশের ইনফরমেশন দেওয়া আছে, জনসংখ্যা দেয়া আছে 10 কোটি আর এখানে দেয়া আছে দেখো 11 কোটি, অর্থাৎ 2014 সালে ছিল 10 কোটি, 2015 সালে হচ্ছে সেটা 11 কোটি। মোট জাতীয় আয় হচ্ছে 10,000 কোটি টাকা, এটা হচ্ছে 2014 সালেরটা দেয়া আছে। আর ইসে দেখো মোট জাতীয় উৎপাদন 2015 সালে দেওয়া আছে 12 কোটি টাকা, পরোক্ষ কর দেওয়া আছে 50 কোটি টাকা, সরকারি ভর্তুকি দেওয়া আছে 150 কোটি টাকা। তো এই ইনফরমেশন গুলো দেওয়া আছে, এটার উপর বেস করে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে মোট জাতীয় উৎপাদন কি, জাতীয় আয় পরিমাপে দ্বৈত গণনার প্রভাবটা কি সেটা ব্যাখ্যা করতে হবে। আর 2015 সালে উক্ত দেশের জাতীয় আয় নির্ণয় করতে হবে। এবং ঘ নম্বর যে কোশ্চেনটা আসছে সেটা হচ্ছে মাথাপিছু আয় একটি দেশের অর্থনৈতিক অবস্থার প্রকৃত চিত্র তুলে ধরে 2014 এবং 15 সালের মাথাপিছু আয় নির্ণয় পূর্বক উক্তিটি মূল্যায়ন করতে হবে। তো এই হচ্ছে মূলত আমাদের কোশ্চেন। এবার আমরা এটার আনসারটা বের করার চেষ্টা করব। তো প্রথমে দেখো মোট জাতীয় উৎপাদন কি, এটা আমরা একটু জানি।
তো মোট জাতীয় উৎপাদন হিসেবে মনে আছে, আমরা এটা বই থেকে অলরেডি পড়েছি যে মোট জাতীয় উৎপাদন হলো কোনো একটি নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে কোনো দেশের নাগরিকগণ কর্তৃক উৎপাদিত পণ্য বা সেবা সামগ্রীর যে বাজার মূল্য তার সমষ্টিকেই বেসিক্যালি কি বলা হয়, উৎপাদন বলা হয়, তাই না? মোট জাতীয় উৎপাদন বলা হয়। ওকে, তারপরে খ নম্বর যে কোশ্চেনটা আসছে সেটা হচ্ছে যে জাতীয় আয় পরিমাপে দ্বৈত গণনার প্রভাব ব্যাখ্যা করো। তো জাতীয় আয় পরিমাপে দ্বৈত গণনার প্রভাবটা কি দেখো একটু খেয়াল করে। জাতীয় আয় পরিমাপে দ্বৈত গণনার যে প্রভাব আমরা লক্ষ্য করি সেটা হচ্ছে যে যখন আমরা জাতীয় আয় পরিমাপ করব তখন যে সমস্যার মুখোমুখি হই তার মধ্যে অন্যতম সমস্যা হচ্ছে দ্বৈত গণনা সমস্যা। জাতীয় আয় হিসাবের সময় চূড়ান্ত দ্রব্য সামগ্রীর পরিবর্তে যদি সেই সব দ্রব্যের প্রাথমিক এবং মাধ্যমিক পর্যায়ের দ্রব্যের মানও যদি হিসাবে ধরা হয় তখনই কিন্তু এই দ্বৈত গণনার সমস্যা তৈরি হয়। নিশ্চয় মনে আছে তোমাদেরকে আমরা একটা উদাহরণের সাহায্যে এটা এক্সপ্লেন করেছিলাম ওই সময়, নিশ্চয় মনে থাকার কথা, যে গমের হচ্ছে উৎপাদন ব্যয় প্রতি কেজি উৎপাদন ব্যয় ধরো 20 টাকা, হ্যাঁ, তো ওই গমটা যখন আমরা আটায় রূপান্তর করছি তখন হয়তো আটার দাম হচ্ছে 25 টাকা, আর আটা থেকে যখন আমরা সেটা রুটিতে রূপান্তর করছি তখন সেই রুটির দাম হচ্ছে 30 টাকা বা 35 টাকা। তো এখন দেখো এই যে রুটির যে দাম 35 টাকা বা 30 টাকা, তো এই দামের মধ্যে কিন্তু অলরেডি আমাদের গমের দামও ইনক্লুডেড, আটার দামও ইনক্লুডেড। কিন্তু আমরা যদি গমের দাম এবং আটার দাম যদি আলাদা আলাদা ভাবে যদি আমরা সেটা মূল্যায়ন করি হিসাবে ধরি, আবার রুটির দামও আলাদা আলাদা হিসাবে ধরি, তখন সেটা ডাবল গণনা হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই বিষয়টাই হচ্ছে বেসিক্যালি দ্বৈত গণনা। নিশ্চয় তোমাদের মনে থাকার কথা এটা। ওকে, তো কোন পণ্য বা সেবার মূল্য প্রাথমিক এবং চূড়ান্ত উভয় প্রকার দ্রব্যে অন্তর্ভুক্ত করা হলে একই পণ্য বা দুইবার গণনা করা হয়, এর ফলে জাতীয় আয় বেশি দেখানো হয় এবং পরিমাপ সঠিক হয় না। তো এটাই হচ্ছে বেসিক্যালি দ্বৈত গণনার মূল সমস্যা। এরপরে আমরা গ নম্বর কোশ্চেন আনসারটা একটু দেখি। গ নম্বর কি বলছে, 2015 সালে উক্ত দেশের জাতীয় আয় নির্ণয় করো। তো জাতীয় আয় আমাদেরকে নির্ণয় করতে হবে। তো জাতীয় আয় কিভাবে নির্ণয় করবো দেখো, জাতীয় আয় একটু খেয়াল করো সবাই। জাতীয় আয় আমরা তো যেটা বলছিলাম আমরা জাতীয় আয় কিভাবে বের করব দেখো, এই যে দেয়া আছে মোট জাতীয় উৎপাদন হচ্ছে 12,000 কোটি টাকা, পরোক্ষ কর দেয়া আছে 50 কোটি টাকা, জাতীয় উৎপাদন দেয়া আছে। এখন এটার মাধ্যমে আমরা জাতীয় আয়টা বের করব। ওকে, পরোক্ষ কর 50,000 টাকা, সরকারি ভর্তুকি 150 কোটি। তাহলে আমরা জাতীয় আয় বের করার ফর্মুলাটা কি? নিশ্চয় মনে আছে যে মোট জাতীয় উৎপাদনের সাথে জিডিপির সাথে আমাদের সরকারি ভর্তুকি যেটা সেটা প্লাস করতে হবে, আর ইনডাইরেক্ট কস্ট যেটা থাকে পরোক্ষ কর সেটা আমাদের লেস করতে হবে। তো এটা লেস করে তারপরে আমাদেরকে এটা বের করতে হবে। ওকে, তো এখন চলে আসো, আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে জাতীয় আয় সমান হচ্ছে মোট জাতীয় উৎপাদন প্লাস সরকারি ভর্তুকি মাইনাস হচ্ছে পরোক্ষ কর। তো 12,000 কোটি প্লাস হচ্ছে 150 মাইনাস হচ্ছে 50। তো এই যে দেখো 12,150 এর সাথে মাইনাস করার পরে কত আসছে, 12,100 কোটি টাকা। এটাই হচ্ছে বেসিক্যালি আমাদের আমরা কি বের করলাম, জিএনপি বের করলাম, অর্থাৎ জাতীয় আয় আমরা বের করলাম। ওকে, তো এই হচ্ছে বিষয়। আর এরপরে ঘ নম্বর কোশ্চেন যেটা বলছে দেখো, মাথাপিছু আয়ের মাধ্যমে একটি দেশের জীবনযাত্রার মান সম্পর্কে অবগত হওয়া যায়। মাথাপিছু আয় একটি দেশের সঠিক অর্থনীতির অবস্থার চিত্র তুলে ধরে। সে কারণে 2014 এবং 15 সালের জন্য যে দেশটির যে মাথাপিছু আয় সেটা আমরা নির্ণয় করছি। দেখো 14 সালে মাথাপিছু আয় ছিল 1,000 কোটি টাকা এবং 2015 সালের মাথাপিছু আয় হচ্ছে 1100 টাকা। আর এখানে হচ্ছে 1,000 টাকা, এটা হচ্ছে 1100 টাকা। তো এইভাবে 2015 সালের আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে 2015 সালে দেশটির অর্থনৈতিক অবস্থা ভালো, কারণ 2014 সালের চেয়ে 2015 সালের মাথাপিছু আয় বেশি। তো ডিয়ার স্টুডেন্ট, নিশ্চয়ই আমরা বুঝতে পারছি তাহলে যে ঘ নম্বর কোশ্চেনের যেটা ছিল যে কোন দেশে 2014 সালে এবং 2015 সালে কোন উক্ত দেশে আসলে কোন সময়ে দেশের মাথাপিছু আয় ভালো ছিল। তো আমরা যেটা লক্ষ্য করলাম আমাদের এই অ্যানালাইসিসের মাধ্যমে সেটা হচ্ছে যে 2015 সালে দেশের অর্থনৈতিক অবস্থা ভালো। কেন? কারণ হচ্ছে যে আমরা দেখলাম যে 2014 সালের তুলনায় 2015 সালে জনসাধারণের মাথাপিছু আয় বেশি। তো এই হচ্ছে বেসিক্যালি আমাদের আজকের আলোচনা। তো তোমাদের কারো কোনো কোশ্চেন আছে কিনা? স্যার, হ্যাঁ বলেন। স্যার নিয়োগপ্রাপ্ত ব্যক্তিদের ক্ষতিপূরণ, স্যার এটা কি ওয়েজ হবে নাকি রেন্ট হবে? সরি বুঝি নাই, একটু আবার বলো কোশ্চেনটা। স্যার এই যে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিদের ক্ষতিপূরণ, নিয়োগপ্রাপ্ত হ্যাঁ ব্যক্তিদের ক্ষতিপূরণ, নিয়োগপ্রাপ্ত ব্যক্তিদের ক্ষতিপূরণ, হ্যাঁ এটা কি হবে, কি বলছো বুঝি নাই।
কোশ্চেনটা আবার পরে একটু রিপিট করো। স্যার এটা কি মজুরির অন্তর্ভুক্ত হবে? হ্যাঁ হ্যাঁ, এটা তো মজুরির অন্তর্ভুক্ত হবে, কম্পেনসেশন কস্টটা এটা মজুরির অন্তর্ভুক্ত হয়ে যাবে আর কি। কারণ এটা তো তাদেরকে যে কোনো কারণেই হোক তাদের ওই মজুরির সাথেই কিন্তু সেটা বেসিক্যালি দেওয়া হয়ে থাকে। কারণ এটা আর স্যার মূলধন ভোগ অ্যালাউন্স এটা কি স্যার প্রফিট? মূলধন ভোগ অ্যালাউন্স হ্যাঁ হ্যাঁ, মূলধনের মাধ্যমে তো আমাদের প্রফিট হয়, বেসিক্যালি মূলধন ইনভেস্টমেন্ট করি আমরা, এই যে ইনভেস্টমেন্ট কস্টটাই বেসিক্যালি আমরা মূলধন হিসেবে গণ্য করি। কারণ আমরা ইনভেস্ট করি কোথায়, কিভাবে? তোমাদের মনে আছে মূলধন বলতে কি বুঝি, মূলধনটা আসে কিভাবে? কারণ আমরা দেখো ইনকাম করি, আয়ের একটা অংশ আমরা সেভিংস করি, সেভিংস এরই আবার একটা অংশ আমরা পুনরায় বিনিয়োগ করি। তো এই যে পুনরায় যেটা বিনিয়োগ করছি আমাদের সঞ্চয় থেকে যে পরিমাণ অর্থ, সেখান থেকেই কিন্তু মূলধন তৈরি হচ্ছে, তাই না? আর এই মূলধন বিনিয়োগ করার মাধ্যমে আমাদের প্রফিট হয়, আর এই প্রফিটটাই বেসিক্যালি পরবর্তীতে আমরা আবার হয়তো সঞ্চয় করি, আবার এইভাবে এই প্রক্রিয়ার মাধ্যমেই বেসিক্যালি আমাদের মূলধন তৈরি হয়। বুঝতে পারছেন? জি স্যার। আর স্যার অবন্টিত কর্পোরেট মুনাফা স্যার এটা কি প্রফিটের অন্তর্ভুক্ত? কোনটা বুঝে নাই, আবার বলো একটু প্লিজ। স্যার অবন্টিত কর্পোরেট মুনাফা। আবন্টিত কর্পোরেট মুনাফা, এই মুনাফা তো একই কথা। মুনাফা কনসেপ্টটা হচ্ছে কি, মুনাফাটা তো অবশ্যই আমাদের এই যে ইনকাম আর কি, বুঝতে পারছো? মুনাফাটাই বেসিক্যালি ইনকাম। এটা হচ্ছে কর্পোরেট লেভেলে হচ্ছে অর্গানাইজেশনের প্রতিষ্ঠানটা আসলে কি ধরনের সেটার উপর ডিপেন্ড করে। যেমন ধরো এক মালিকানা কারবারের প্রফিটটা হয়তো একজন মালিক থাকে, সেই হয়তো এটা ইয়ে করে। অংশীদারি কারবারের দেখা যাচ্ছে 2-3 জন অংশীদার থাকে, তারা দেখা যাচ্ছে এটা ইয়ে করে। চতুর্থত আমরা দেখি যৌথ মূলধনী কোম্পানি, তাই না? তো সেখানে যৌথ মূলধনী কোম্পানি যারা শেয়ার হোল্ডার থাকে তাদের মধ্যে কিন্তু মুনাফা আবন্টিত হয়ে থাকে। তো আলটিমেটলি এই যে মুনাফা, এই মুনাফা থেকেই কিন্তু বেসিক্যালি তোমার কি হয়, সবাই সঞ্চয় করে, সেভিংস করে, এবং এই সেভিংসেরই একটা অংশ আবার পুনরায় ইনভেস্ট করে। তো বেসিক্যালি এই আবন্টিত যে মুনাফা, এটাই বেসিক্যালি ইনকাম। এটা হচ্ছে খেয়াল রাখতে হবে, এটাই হচ্ছে শেয়ার হোল্ডারদের ইনকাম, ঠিক আছে? আর এই শেয়ার হোল্ডারদের ইনকামটাই কিন্তু তারা পরবর্তীতে সঞ্চয় করে এবং সেটা মূলধন হিসেবে বিনিয়োগ করে থাকে। ক্লিয়ার? বুঝতে পারছো? জি স্যার। স্যার লাস্ট একটা কোশ্চেন। হ্যাঁ শিওর প্লিজ ক্যারি অন। স্যার ডিসপোজেবল ইনকামটা একটু বুঝিয়ে দেন। ডিসপোজেবল ইনকাম না, কি ইনকাম বললে? ডিসপোজেবল ইনকাম? জি স্যার। আচ্ছা, ডিসপোজেবল ইনকাম, ওকে। আমি জি স্যার। সমস্যা নাই, আমি দেখতেছি এটা ডিসপোজেবল ইনকাম। সরি একটু ইয়ে হয়ে গেল। ডিসপোজেবল ইনকাম, একটু জাস্ট লাইনে থাকো, আমি একটু ইয়ে করতেছি। ক্লাস শেষ না করে ফেলাই। আচ্ছা আচ্ছা ওকে, এনিহাও আমি ক্লাস কি শেষ হয়ে গেল নাকি? তোমরা আসো না, ইসে আসো? হ্যালো? জি স্যার আছি। ওকে, আমাদের ইয়েটা স্ক্রিনটা একটু দেখা যাচ্ছে না। আচ্ছা এনিহাও সমস্যা নেই, একটু খেয়াল করো সবাই। ডিসপোজেবল ইনকাম, তাই না? আমরা কি ডিসপোজেবল ইনকাম ইয়ে করছিলাম? জি স্যার। আচ্ছা, ডিসপোজেবল ইনকাম হচ্ছে ব্যয়যোগ্য আয়। হ্যাঁ, তো ব্যয়যোগ্য আয় বলতে বেসিক্যালি আমরা কি বুঝি? ব্যয়যোগ্য আয় হচ্ছে যে তোমার
যে আয়টা আমরা পুনরায় ব্যয় করতে পারবো। এখন সেই ব্যয়টা কোনটা করতে পারবো আমরা? যে আয়টা ধরো আমি বিজনেস করি, বিজনেস করে সেখান থেকে আমার যে প্রফিটটা হচ্ছে, তো প্রফিটের একটা অংশ আমার সরকারকে কি করতে হয়? ট্যাক্স দিতে হয়। সরকারকে আমি কি করতে হয়? সরকারকে আমার ট্যাক্স পরিশোধ করার পর যে পরিমাণ অর্থ আমার কাছে থাকে, ওই পরিমাণ অর্থই কিন্তু পুনরায় আমার ব্যয় করার সামর্থ্য থাকে বা ব্যয় করতে পারি। আর এই ধরনের ইনকামকে বেসিক্যালি আমরা ডিসপোজেবল ইনকাম বলে থাকি। ক্লিয়ার? বুঝতে পারছো তুমি? জি স্যার। ওকে, তাহলে মূল বিষয়টা হচ্ছে যে ইনকামটা আমরা পুনরায় ব্যয় করতে পারবো, মানে ব্যয় করার আছে, রাইট আছে। অর্থাৎ আমার ইনকাম হলো, ধরো আমি চাকরি করি, কথার কথা আমি চাকরি করি, আমি যে বেতন পাচ্ছি সেই বেতনের একটা অংশ কিন্তু আমি সরকারকে ট্যাক্স হিসেবে প্রদান করছি। তো সরকারকে ট্যাক্স দেওয়ার পর আমার কাছে যে অবশিষ্ট অর্থ থাকে, সেই অবশিষ্ট অর্থটাই বেসিক্যালি আমি পরবর্তীতে কি করি? পরবর্তীতে সরকারকে সেটা প্রদান করি এবং সরকারকে করটা, ট্যাক্সটা প্রদান করার পর যে পরিমাণ অর্থ আমার কাছে থাকে, ওই পরিমাণ অর্থ আমি নিজের মতো করে সেটা আমি কি করতে পারি? ব্যবহার করতে পারি। আর এই যে ব্যবহার করতে পারছি যে পরিমাণ অর্থ, এটাই হচ্ছে বেসিক্যালি ডিসপোজেবল ইনকাম। ওকে, ক্লিয়ার? জি স্যার। স্যার ভ্যাটটা তো আর আমার আয় না, তাই না? অফকোর্স নট। ভ্যাট হচ্ছে সরকারের আয়, আমাদের ব্যয়, আমাদের এটা পরোক্ষ ব্যয়। পার্সোনাল আমরা যেটা পে করি, আমরা দেখো আমরা যদি রেস্টুরেন্টে খেতে যাই, রেস্টুরেন্টে খেতে গেলে আমরা দেখবা সে বিল যেটা আসে তার সাথে কিন্তু আমরা বাড়তি কিছু টাকাও কিন্তু আমরা সরকারকে প্রদান করে থাকি। ক্লিয়ার? সরকারকে কিছু অর্থ প্রদান করে থাকি। সেই সরকারকে যে অর্থ প্রদান করছি সেটাই হচ্ছে বেসিক্যালি কি? ট্যাক্স প্রদান করছি, তাই না? তো তার মানে আলটিমেটলি সরকার, আমরা যেটা প্রদান করি অতিরিক্ত খাবারের বিলের সাথে, সেটাই হচ্ছে বেসিক্যালি ভ্যাট। আর এই ভ্যাটটা বেসিক্যালি পরোক্ষ কর। এটা কিন্তু আমরা আমাদের নিজের অজান্তেই আমরা দিয়ে থাকি। যেমন ধরো বিভিন্ন শপিং মলে আমরা যখন পণ্য ক্রয় করি, পণ্য ক্রয় করছি সাথে কিন্তু দেখবা ইনক্লুডিং ভ্যাট অথবা এক্সক্লুডিং ভ্যাট এরকম লেখা থাকে। হ্যাঁ, তো তার মানে কি আলটিমেটলি ভ্যাট আমাদেরকে পে করতেই হয়, যেটা ভ্যাটটা বেসিক্যালি সরকারকে প্রদান করি আমরা। তার মানে এটা আলটিমেটলি আমাদের জন্য ব্যয়, এবং এটা সরকারের আয় কিন্তু আমাদের ব্যয়। আর এটাকে আমরা ইনডাইরেক্ট বলছি এই কারণে যে সরাসরি আমরা দিচ্ছি না, আমরা ইনডাইরেক্টলি দিচ্ছি। ওকে, তো এই হচ্ছে বেসিক্যালি মূল ফ্যাক্ট। ক্লিয়ার? স্যার লাস্ট একটা কোশ্চেন। হ্যাঁ হ্যাঁ, শিওর, বলো প্লিজ। স্যার বলেন বলেন। স্যার জাতীয় আয় পরিমাপের যে ফার্স্ট পদ্ধতিটা আছে না, উৎপাদন পদ্ধতি, স্যার এটা একটু প্লিজ বুঝিয়ে দেন। বুঝি নাই, কি বললে? তো জাতীয় আয় পরিমাপের যে ফার্স্ট পদ্ধতিটা, উৎপাদন পদ্ধতি, ওটা একটু প্লিজ বুঝিয়ে দেন। উৎপাদন পদ্ধতি, উৎপাদন পদ্ধতির ইয়েটা মনে আছে তোমাদের? ফর্মুলাটা মনে আছে? জাতীয় আয় পরিমাপের 3টা পদ্ধতি আমরা বলছিলাম, তাই না? স্লাইডটা সামনে থাকলে আমাদের সুবিধা হতো, এটা আবার তাহলে বের করতে হবে। আচ্ছা, এনিহাও আমি তারপরে দেখি একটু ইয়ে করে তোমাদের বোঝানোর চেষ্টা করতেছি। সেটা হচ্ছে জাতীয় আয় পরিমাপের 3টা পদ্ধতি ছিল, তাই না? একটা ছিল উৎপাদন পদ্ধতি, আর একটা ছিল কি? ব্যয় পদ্ধতি, তাই না? আর এরপরে আরেকটা ছিল কি? আয় পদ্ধতি। 3টা পদ্ধতি ছিল, ফার্স্ট 3টা পদ্ধতি। আচ্ছা ঠিক আছে, তো তোমার কোশ্চেনটা কি? আমার ফার্স্ট ওই যে উৎপাদন পদ্ধতিটা আমি বুঝতে পারতেছি না। উৎপাদন পদ্ধতিটা বইয়ের বুঝতে ভাষা। পারছেন না? আচ্ছা ঠিক আছে, আমি একটু জাস্ট ইয়ে করে দিচ্ছি। উৎপাদন পদ্ধতি না, আচ্ছা ওকে। তো উৎপাদন পদ্ধতিতে আমরা যে কাজটা করে থাকি সেটা হচ্ছে, এটা কি আমরা কিভাবে এটা কি বের করব? নেট ইনকাম বের করব নাকি নেট প্রোডাকশন মেথডে আমরা জিএনপি বের করার যে জাতীয় আয় পরিমাপের যে 3টা পদ্ধতি, একটা হচ্ছে উৎপাদন পদ্ধতি, আরেকটা হচ্ছে আয় পদ্ধতি, আরেকটা হচ্ছে ব্যয় পদ্ধতি, তাই না? আচ্ছা, এই 3টা পদ্ধতির মধ্যে প্রথম যে ইয়েটা আসছে সেটা হচ্ছে প্রোডাকশন মেথড। তো প্রোডাকশন মেথডে আমরা কিভাবে জাতীয় আয় বের করব, এটাই তো আমাদের কোশ্চেন, তাই তো? জি স্যার। আচ্ছা, এখানে কোশ্চেনটা হচ্ছে দেখো, ওই যে প্রোডাকশনের সাথে আমরা P1 ইন্টু x1, তাই না? এভাবে আমরা মাল্টিপ্লাই করছি, এই তো? প্লাস হচ্ছে P2 x2 প্লাস P3 x3 প্লাস হচ্ছে ডট 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 x1 তারপরে P1, এই তো?
আচ্ছা, তো এখন মূল বিষয়টা হচ্ছে যে আমাদের এখানে আমরা যে প্রোডাকশন গুলো করছি বেসিক্যালি সেটা হচ্ছে যে আমরা এখানে যে পি হচ্ছে কি প্রোডাকশনের পরিমাণ, তাই না? এখানে এক্স দ্বারা কি মিন করা হচ্ছে বলো, বা এ পি সমান কি ইয়ে করা হচ্ছে? এটা হচ্ছে পি হচ্ছে প্রাইস আর এক্স হচ্ছে দ্রব্যের পরিমাণ। তো এখন কোন একটা দেশ বা কোন একটা পণ্য, নির্দিষ্ট পণ্য, ধরো পণ্য তো ভ্যারাইটিস টাইপের, 1000 পণ্য হতে পারে, 10,000 পণ্য হতে পারে, 500 পণ্য হতে পারে, 100 পণ্য হতে পারে। তো যে পরিমাণ পণ্য বা যে পণ্য আমরা উৎপাদন করছি তার সাথে আমরা এটা কি করব, ওই পণ্যের যে দাম, হ্যাঁ, সেটা আমরা মাল্টিপ্লাই করে টোটাল ওই পণ্যের যে দামটা সেটা আমরা কিন্তু পেয়ে যাচ্ছি। যেমন ধরো এক্স পণ্য ধরো উৎপাদন করছে আমরা 10,000 ইউনিট, তো এটার প্রতি ইউনিটের দাম কত, হয়তো 20 টাকা। তাহলে সেই ক্ষেত্রে আমরা এটা মাল্টিপ্লাই করে আমরা এক্স পণ্যের আমরা কি পরিমাণ উৎপাদন করছি সেটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। জিনিসটা বুঝতে পারছো? তো এইভাবেই বেসিক্যালি আমরা কি করি, আমরা প্রোডাকশন করে থাকি। ওকে, তো এই হচ্ছে বেসিক্যালি আমাদের মূল বিষয়। তো এইভাবে আমরা যতগুলো পণ্য, এন সংখ্যক পণ্য এখানে ধরা হয়েছে, সেটা 10টা হতে পারে, 20টা হতে পারে, 50টা হতে পারে, 100 হতে পারে, 500 পণ্য উৎপাদন হতে পারে, কিন্তু সবগুলো পণ্যের প্রোডাকশনের সাথে আমরা সেই পার ইউনিট কস্ট আমরা মাল্টিপ্লাই করে আমরা যেটা পাচ্ছি সবগুলোর সমষ্টিটাই হচ্ছে বেসিক্যালি নেট জাতীয় উৎপাদন, অর্থাৎ উৎপাদনের উপর ভিত্তি করে আমরা নেট জাতীয় আয় আমরা বের করে থাকি এই সিস্টেমে। ক্লিয়ার? সবাই কি বুঝতে পারছো? জি স্যার। ওকে, তো ঠিক আছে। তো স্যার এটা আরেকটা কোশ্চেন আছে। হ্যাঁ হ্যাঁ, একটু প্লিজ। স্যার একটা লাইন আমি বুঝতে পারিনি, লাইনটা আমি বলছি। হ্যাঁ, শিওর। জাতীয় আয় ঠিক থাকলে জনসংখ্যা বৃদ্ধি পেলে মাথাপিছু আয় কমে এবং কমলে বাড়ে। স্যার এটা মানে কি? আবার বলো তো সেন্টেন্সটা। জাতীয় আয় ঠিক থাকলে জাতীয় আয় ঠিক জনসংখ্যা থাকলে বৃদ্ধি পেলে মাথাপিছু আয় কমে। হ্যাঁ, জনসংখ্যা বৃদ্ধি পেলে মাথাপিছু আয় কমে এবং কমলে বাড়ে। স্যার এটা মানে? কমলে বাড়ে বলতে কি এখানে মূল বিষয়টা হচ্ছে, একটু খেয়াল করো যে যদি আমাদের কোন জাতীয় আয় ধরো ঠিক আছে, তাই তো, মনে করো জাতীয় আয় পরিবর্তন হয় নাই, কিন্তু জনসংখ্যা বাড়ছে। ধরো 2014 সাল 2015 সাল, একটু খেয়াল করো এটা। 2014 সালের যে জাতীয় আয় ছিল 2015 সালের সেম জাতীয় আয়, মানে জাতীয় আয় দেখা গেল টোটাল যে জাতীয় আয় সেটা ঠিক আছে, কিন্তু জনসংখ্যা তো বৃদ্ধি পাচ্ছে। 2014 সালের তুলনায় 2015 সালে কি জনসংখ্যা বাড়ছে। তো জনসংখ্যা বাড়ার কারণে দেখা গেল, তো কারণ আমরা জাতীয় আয়কেই কিন্তু টোটাল নাম্বার অফ পপুলেশন দিয়ে কিন্তু আমরা কি করি, ডিভাইডেড করি, ভাগ করি, করার পর যেটা পাই সেটাই কিন্তু মাথাপিছু আয়, তাই না? তো এখন কোশ্চেন হচ্ছে যে যদি জাতীয় আয় ঠিক থাকে, এটা যদি বাড়া কমা না হয়, কিন্তু জনসংখ্যা যদি বৃদ্ধি পায়, তাহলে আমাদের অবশ্যই পার ইউনিট বা মাথাপিছু আয় যেটা, সেটা কিন্তু কি হবে, পার ক্যাপিটা ইনকাম যেটা, সেটা অটোমেটিক্যালি কমে যাবে। তো এটাই হচ্ছে মূল বিষয়। তো পার ক্যাপিটা ইনকাম যদি কমে যায়, তাহলে কম্পারেটিভলি আমাদের জাতীয় আয় বাড়লো না, অথচ দেখা গেল যে কি বলে, ওই জনসংখ্যা বাড়লো কিন্তু পার ক্যাপিটা ইনকাম কমে গেল। এর ফলে দেখা গেল যে তোমার যেটা দাঁড়াবে সেটা হচ্ছে কি সেটা হচ্ছে যে তোমার এই বছরের তুলনায় পরের বছরের তোমার ইয়েটা হচ্ছে অর্থনৈতিক অবস্থা দেখাচ্ছে ভালো না, এটা ইন্ডিকেট করবে। মানে বেসিক্যালি মাথাপিছু আয় বেশি যে যখন হবে, যে সময় হবে, সেই সময়ের অবস্থাটা ভালো। ঠিক আছে, মানে কম্পারেটিভলি যখন মাথাপিছু আয় যদি কম হয়, তাহলে কিন্তু তখনকার অবস্থা কিন্তু ভালো না ওই সময়ের। সেটা দেশ হতে পারে, সেটা সময় হতে পারে, হ্যাঁ, সেটা যে কোনো হতে পারে। যেমন 2014 এবং 15 সাল আমরা যদি সালের সাথে কম্পেয়ার করি, তাহলে দেখা গেল যে 2014 সালে বেশি ছিল, 2015 সালে কম হচ্ছে মাথাপিছু আয়। তাহলে 2014 সাল মাথাপিছু আয় 2015 সালের চেয়ে বেশি হবে, বা 14 সালে ভালো অবস্থা ছিল, সেটা আমরা বুঝতে পারবো। আবার যদি এখানে দেশের সাথে কম্পেয়ার করি, তাহলে যে দেশের মাথাপিছু আয় বেশি সেই দেশের সাথে আমরা ইয়ে করলে এটা বুঝতে পারবো। ক্লিয়ার? তো এই হচ্ছে বেসিক্যালি আমাদের বিষয় আর কি। ওকে, মানে স্যার জনসংখ্যা বাড়া যাবে না, তাহলে আর কি প্রবলেমটা হবে, এটাই? না না, জনসংখ্যা বাড়া যাবে না তা না, জনসংখ্যা তো বাড়বে, অটোমেটিক্যালি বাড়বে। বাড়া যাবে না বলতে কি, যে জাতীয় আয় মানে ঠিক স্যার থেকে, মাথাপিছু যে কমে যায়। হ্যাঁ, জাতীয় আয় ঠিক থেকে যদি জনসংখ্যা না বাড়ে, ধরো জনসংখ্যাও সেম থাকলো, তাহলে তো মাথাপিছু আয়ও সেম থাকবে, তাই না? মোট কথা কেন আমরা এটা কমে যায়, কারণ হচ্ছে জনসংখ্যা বাড়ার সাথে সাথে কিন্তু তোমার টোটাল যে জাতীয় আয় ওটা তো ঠিক আছে, ওটা তো আর বাড়ে নাই, তাই না? তাহলে ওটা যদি না বাড়ে, জনসংখ্যা দ্বারা তুমি জাতীয় আয়কেই ভাগ দিচ্ছ, আর ভাগ দিলে যেটা পাওয়া যাবে ওটাই হচ্ছে মাথাপিছু আয়। ক্লিয়ার? তো এই হচ্ছে বেসিক্যালি মূল বিষয় আর কি। স্যার ওকে, তাহলে ক্লিয়ার তো নাকি?
সবাই কি বুঝতে পারছো? আর কারো কোনো কোশ্চেন আছে? জি স্যার। আর কারো কোনো কোশ্চেন আছে কিনা? স্যার হ্যাঁ বলেন। স্যার আমাদের কি টাইম দেওয়া হবে না? কিসের টাইম? মানে আমাদের তো জুলাই থেকে ক্লাস হওয়ার কথা ছিল, আর এদিকে স্যার অনলাইন ক্লাসে স্যার সত্যি কথা বলি স্যার, মার্কেটিং, ফিনান্সের ম্যাথ আসলে স্যার ওইভাবে ক্লিয়ারলি স্যার বোঝাও যায় না। বলতে গেলে স্যার পড়ালেখার এমন অবস্থা, আমাদের কি এক্সট্রা কোনো টাইম দেওয়া হবে না? এক্সট্রা টাইম বলতে আর কি? করোনার ভিতরে স্যার যতই হোক ম্যাথমেটিক্যাল স্যার অনলাইন ক্লাস সামনে সেটা হয়তো বুঝতে স্যার পারছি। আসলে অনেক ভালো হতো, কিন্তু স্যার সত্যি কথা এখন এই অনলাইন হয়ে গেছি স্যার, পুরো ডিপ্রেশনের ভিতরে চলে গেছি, মনে হচ্ছে 6 মাস আমার অলরেডি শেষ, আর সেটা বেশি তো টাইম নাই আমার সামনে, মানে 2022 সালে এপ্রিলের 1 তারিখ থেকে এক্সাম। না সেটা ঠিক আছে, তো তোমাদের আসলে ডিপ্রেশনের কিছু নেই, এটা সবার জন্য একই অবস্থা। কিন্তু আমরা আমাদের অনলাইন ক্লাসটার মূল বিষয়টাই হচ্ছে ওইটাই যে তোমাদেরকে টাচিং এ রাখা, যাতে তোমরা বিচ্ছিন্ন না থাকো, হ্যাঁ, পড়াশোনা বিমুখ না থাকো। এই জন্যই কিন্তু অনলাইন ক্লাসের অ্যারেঞ্জমেন্ট করা। এটা গভর্নমেন্ট সরকার থেকেও কিন্তু ওইভাবে ইনস্ট্রাকশন দেওয়া। হয়তো দেখা যাচ্ছে 100% স্টুডেন্টদের কাছে এইভাবে পৌঁছানো যাচ্ছে না, কিন্তু তারপরেও মানে উদ্যোগটা এই কারণে গ্রহণ করা হয়েছে যাতে অন্ততপক্ষে ম্যাক্সিমাম স্টুডেন্টের কাছে যাতে শিক্ষার ইয়েটা যাতে পৌঁছানো যায়। বুঝতে পারছো? তো যাই হোক, তো মূল বিষয়টা হচ্ছে যে তোমাদের ডিপ্রেশনে কিছু নেই, কিন্তু তোমাদেরকে পড়াশোনা চালিয়ে যেতে হবে। হ্যাঁ, টেক্সট বই তো তোমরা নিশ্চয়ই কিনছো, তোমরা বাসায় বই পড়ো। এই যে তোমরা দেখো আজকে ক্লাসে আমরা সময় পেলাম, দেখা গেলো যে কেটে দিচ্ছে না, তার মানে হচ্ছে যে ওই যে নতুন করে যখন আবার জয়েন করছে হয়তো তখন থেকে আবার কাউন্ট করছে, কিন্তু এর আগে 20 মিনিট অলরেডি ক্লাস নিয়ে ফেলছি আর কি। এনিহাউ, তো এই কারণে হয়তো দেখা যাচ্ছে যে আমাদেরকে লাইনটা এখনো বিচ্ছিন্ন করে নাই, ইয়ে রাখছে, না হলে তো 40 মিনিট পরে অমনি অটো কেটে দেয়। প্রথম 20 মিনিট নেওয়ার পরে তো আসলে আমি বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলাম, এটা একটা প্রবলেম। তো এনিহাউ দেখা যাক, ওটা মূল বিষয়টা হচ্ছে যে যে তোমাদের এই যে আমরা টপিক বাই টপিক আমরা আলোচনা করছি, আমরা কিন্তু হয়তো সরাসরি যখন ক্লাস নিতাম তখন এভাবেই তোমাদেরকে বোঝাতাম, কিন্তু তোমাদের ফিডব্যাকটা নেওয়াটা আমাদের জন্য সহজ হতো, বা তোমরা একটা সিস্টেমের মধ্যে থাকতে, তাহলে সেটা অবশ্যই ফেস টু ফেস ক্লাসের গুরুত্বটা নিঃসন্দেহে অন্যরকম। কিন্তু আমাদের অনলাইন ক্লাসের এই বিষয়টাও কিন্তু আমাদেরকে ফেলে দেওয়া যাবে না, আমাদেরকে এটা গুরুত্ব সহকারে নিতে হবে, আমাদেরকে বোঝার চেষ্টা করতে হবে, তোমরা না বুঝলে সেটা কোশ্চেন করতে হবে, অবশ্যই জানার চেষ্টা করতে হবে, যার যে সমস্যা আছে সেটা জানাতে হবে। যেমন তোমাদের কোন কোন কোর্সে কি প্রবলেম আছে সেটা কিন্তু আমাকে তোমরা ইনফর্ম করবা, জানালে আমি হয়তো তাদের সংশ্লিষ্ট টিচারদের সাথে কথা বলে সেটা যাতে আরো কিভাবে তোমাদেরকে ডেলিভারি দেওয়া যায় সেই বিষয়টা নিয়ে কথা বলা যাবে, সেই ধরনের সুযোগ আছে, অপশন আছে। ঠিক আছে? তো তোমাদের ফিনান্সে মনে হচ্ছে একটু প্রবলেম আছে, হ্যাঁ? স্যার কলেজে কোচিং এর সিস্টেমটা করলে মানে সামনাসামনি জাস্ট অফলাইনে চাই, অফলাইনে করলে স্যার অনেক দূর আগানো যায়, তা অনলাইন হচ্ছে না স্যার, সত্যি কথা বইয়ের ফার্স্ট পৃষ্ঠাটা নিয়ে স্যার দুনিয়া পুরো অন্ধকার হয়ে যায়, কিভাবে পড়বো? আরে বাবা না, এটা তুমি ভাবছো কেন, এত কঠিন ভাবে নিচ্ছ কেন তুমি? এটা একটা সাইকোলজিক্যাল বিষয়, তুমি আসলে কঠিন ভাবে নিয়ে ফেলছো, কঠিন ভাবে নিও না। হ্যাঁ, তোমরা সত্যি কথা যেটা আমারও একই অবস্থা। না বুঝতে পারছি, করি না, আপনার টিচাররা আগায় যাচ্ছে কিন্তু স্যার, কিন্তু আমরা বইয়ের এই ফার্স্ট পৃষ্ঠাটাই স্যার আটকায় আছি। না তোমরা কেন আটকায় আছো? এটা হচ্ছে আমার কোশ্চেন, তোমরা কেন পড়তেছো না? তোমরা বই কেন খুলতেছো না? হ্যাঁ, তোমরা বই খুলো, বই পড়ো। তোমরা এই যে দু একজন কোশ্চেন করলো নিশ্চয়ই সে চেষ্টা করছে, না হলে কোশ্চেনটা কেমনে করলো? তো তোমাদেরকে এরকম কোশ্চেন করতে হবে, হ্যাঁ, বোঝার চেষ্টা করতে হবে, তাই না? তো এখন যদি সেটা তোমরা না করো তাহলে তো প্রবলেম। হ্যাঁ, তো আমি নেক্সট ক্লাসে দেখি তোমাদের এই যে দুইটা সিকিউ আজকে আলোচনা করলাম, এই দুইটা সিকিউর উপরে আমি কোশ্চেন করব। হ্যাঁ, তোমরা অবশ্যই বাসায় দেখবে, এবং আমি 10 মিনিট কোশ্চেন সেশন চলবে আমাদের। 10 মিনিট তোমাদের কাছ থেকে আমি ফিডব্যাক নেব যে কে কতটুকু বুঝছো, কি বুঝছো। ঠিক আছে? কারণ এটা আসলে আমাদের দেখি মাঝে মধ্যে এটা করতে হবে, না হলে তোমরা আসলে পড়তেছো না, বোঝা যাচ্ছে, কারণ পড়তেছো না বলে তোমাদের কাছে কঠিন হয়ে যাচ্ছে। আর এখানে আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের নিজেদের তো এটা হাত নাই, সরকার যেভাবে চাইবে আমাদেরকে সেভাবে চলতে হবে। কারণ এখানে সরকার যে কোনো কারণে হোক বা পরিস্থিতির কারণে হোক যে এই মুহূর্তে খোলার পারমিশন দিচ্ছে না শিক্ষা প্রতিষ্ঠান, সেক্ষেত্রে আমরা চাইলেও কিন্তু এটা পারবো না।
আমাদের এটা মেনটেন করতে হবে। তবে আশা করছি আমরা সামনে হয়তো ফেব্রুয়ারি বা মার্চে ইনশাল্লাহ শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেবে, আশা করছি আর কি। আমরা সেটা আমরা এক্স্যাক্টলি তো বলতে পারবো না, তবে এই শীত মৌসুম চলে গেলেই হয়তো বোঝা যাবে যে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে বা কি অবস্থা, তার উপর ভিত্তি করে হয়তো গভর্নমেন্ট ডিসিশন নেবে ইনশাল্লাহ, আশা করি। ঠিক আছে, তো তোমরা এটা নিয়ে হতাশ হওয়ার কিছু নেই, তোমরা পড়াশোনা করো, বাসায় অন্ততপক্ষে টেক্সট বইগুলো পড়ো, পড়ার পিছনে একটু সময় দাও, তাহলেই কিন্তু দেখবা আর এই ইয়েটা থাকবে না, হ্যাঁ, কনফিডেন্সটা বাড়বে ইনশাল্লাহ, আশা করি। ঠিক আছে, তো এই আর কি। তো ডিয়ার স্টুডেন্ট, তোমরা সে পর্যন্ত সবাই ভালো থেকো ইনশাল্লাহ। আর যদি নেক্সট ক্লাসের মধ্যে না হয়, কারণ যেহেতু উইন্টার ভ্যাকেশনে আমরা চলে যাব, তো উইন্টার ভ্যাকেশনে গেলে হয়তো ওই সময় ক্লাস বন্ধ থাকবে তোমাদের সাথে। তো তোমরা 1 থেকে 3 নম্বর চ্যাপ্টার পর্যন্ত ভালো করে পড়ো, হ্যাঁ, কারণ এটার উপরে ভিত্তি করে হয়তো আমরা পরীক্ষা নিব ইনশাল্লাহ। তো তোমরা সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশা করি। অবশ্যই তোমরা পড়াশোনা করো, পড়াশোনার কিন্তু কোনো বিকল্প নেই। বাসায় টেক্সট বই পড়ো, এর মধ্যে যে টপিকগুলো যারা বুঝবা না তোমরা, সেটা সংশ্লিষ্ট টিচারের কাছে কোশ্চেন করে তোমরা জেনে নাও, হ্যাঁ। যদি তারপরেও কোনো প্রবলেম থাকে সেটা ক্লাস টিচারকে জানাও, হ্যাঁ, ক্লাস টিচারের মাধ্যমে সেটা প্রশাসনের কাছে চলে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, তো এই জন্য তোমাদের অবশ্যই নিজেদেরকে আগে কনসাস হতে হবে, নিজেদেরকে আগে সিরিয়াস হতে হবে, তাহলেই তোমরা ইনশাল্লাহ ভালো করতে পারবা। ওকে, তো ডিয়ার স্টুডেন্ট, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো। তাহলে আজকে আমরা এখানে শেষ করি নাকি? জি স্যার। ওকে, তো ঠিক আছে। আর কারো কোনো কোশ্চেন তো নাই?